This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। সুকান্ত মজুমদারের পর এবার মুখ্যমন্ত্রীর ছবি দিয়েও প্রতারণার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঋণের বিজ্ঞাপন। ভাবুন, একেবারে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবার মিডিয়ায় ঋণের বিজ্ঞাপন দেওয়া হলো তার ছবি দিয়ে। বালুরঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব। মামলা রুজু হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক সরকার। রূপক, অভিযোগটা যদি নির্দিষ্টভাবে বলো। দেখো চয়নিকা, আমরা প্রথমে দেখেছিলাম কেন্দ্রের প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের যিনি সাংসদ সুকান্ত মজুমদারের প্রথম ছবি দিয়ে ভুয়ো ঋণ দেওয়ার পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরে কিন্তু আমরা দেখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কিন্তু একই রকম পোস্ট করা হয় যে লোন দেওয়া হবে এবং সেখানে কোনো রকম সুদ নেওয়া হবে না। এমন পোস্ট যখন সামনে এসেছে তখনই কিন্তু জেলার তৃণমূল নেতৃত্ব এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন বালুরঘাটের সাইবার ক্রাইম থানা। এদিকে অভিযোগ পেতেই কিন্তু তদন্ত নেমেছে পুলিশ প্রশাসন। তবে সুকান্ত মজুমদার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে যে অভিযোগ হয়েছিল তার কিন্তু তদন্ত শুরু। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে কিন্তু ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন। এদিকে কিন্তু বাস্তবে যে মন্ত্রীদের নামে ছবি ব্যবহার করে যেভাবে লোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটা কিন্তু সত্যি একটা বড় ধরনের চক্র রয়েছে বলে কিন্তু প্রাথমিক অনুমান পুলিশের। চয়নিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। রূপক, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সুকান্ত মজুমদারের পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে প্রতারণার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঋণের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বালুরঘাট সাইবার ক্রাইম থানায় এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধরনের দুটো পোস্ট আমাদের নজরে এসছে এবং তার বেসিসে দুটো কমপ্লেন আমরা আমাদের সাইবার পুলিশ স্টেশনে রিসিভ করেছি। তার বেসিসে কেস রেজিস্টার হয়েছে এবং তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। এমনি কোনো অ্যারেস্ট ফ্যারেস্ট কিছু এখনো পর্যন্ত সেই লেভেলে আমরা পৌঁছতে পারিনি, তবে চেষ্টা চলছে। এমনি থানা আছে, তার ইন্সপেক্টরের কাছে লিখিত আকারে জানাচ্ছি যে এটার পূর্ণাঙ্গ তদন্ত হোক। এইভাবে যারা ছবি ব্যবহার করে আমাদের দল এবং নেত্রীকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করছে যে চক্র, সেই চক্রকে চিহ্নিতকরণ করে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের স্মরণ করাতে চাইবো, এর আগে ঠিক একইভাবে সুকান্ত মজুমদারের ছবি ব্যবহার করেও ঠিক এইভাবেই একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর এবার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্রতারণার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঋণের বিজ্ঞাপন। বালুরঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব। মামলা রুজু হলেও এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি রূপক সরকারের কাছে। রূপক, ঘটনাটা কিন্তু নতুন নয়, এর আগেও ঘটেছে। তাহলে তো প্রশ্ন হচ্ছে, আগেও অভিযোগ জানানো হয়েছে, তারপর তো একটা ভূমিকা নিশ্চয়ই সাইবার ক্রাইম থানার ছিল। তারা তাহলে কি করলো? একদমই গত 5 তারিখে সুকান্ত মজুমদারের তরফ থেকে কিন্তু জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে যে বিষয়টি জানানো হয়েছিল যে তার ছবি ব্যবহার করা হয়েছে এবং অবৈধভাবে ছবি ব্যবহার করা হয়েছে, যেখানে 40,000 টাকা ঋণ দেওয়া হচ্ছে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে। সেখানে কেন্দ্র সরকারের সাবসিডি রয়েছে, অর্থাৎ কোনো রকম সুদ দিতে হবে না। এরকম কিন্তু সামনে যখন এসে তখন কিন্তু 5 তারিখে এই অভিযোগ হয়েছিল। তারপর গতকাল রাতে কিন্তু তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যেটা বিষয় যে এই চক্র কাজ করলে পরও যেভাবে প্রতারণার চক্র কাজ করছে সেই জায়গাতে পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের প্রাথমিক অনুমান এটা বাইরে কোথাও থেকে করা হচ্ছে। জেলার কোনো কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেটা তারা কিন্তু খতিয়ে দেখছে। এখন কিন্তু প্রাথমিকভাবে কিন্তু পুলিশের তরফ থেকে এমনটাই জানা গেছে। ধন্যবাদ রূপক, পরিস্থিতির দিকে নজর রাখো। এবার আরো একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে আনবো। সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে স্বাস্থ্যসাথী প্রকল্পে গড়মিলের অভিযোগ। রোগীদের টাকা আত্মসাতের অভিযোগ। রোগী সহায়কদের একাংশের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার সম্ভাবনা হাসপাতাল কর্মীদের একাংশেরও। 200 টাকা করে পাওয়ার কথা আপনারা জানেন? না, আপনারা জানেন আপনাদের 200 টাকা করে পাওয়ার কথা স্বাস্থ্যসাথী প্রকল্পে? আপনারা জানেন স্বাস্থ্যসাথী প্রকল্পে 200 টাকা করে পাওয়ার কথা আপনাদের? না, আমরা জানি না। আমরা জানি না। কখনো জানানো হয়? দেওয়া হয়? কিছুই তো আত্মসাৎ হচ্ছে, এটা নয় হবে, আমরা কম্প্রোমাইজ করবো।
এদিকে যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। হাসপাতাল থেকে ছুটির সময় স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা করানো রোগীদের যাতায়াতের খরচ বাবদ 200 টাকা করে দেওয়া হয়। রোগীদের হাতে সেই টাকা দিয়ে সই করানোর নিয়ম রয়েছে। রোগীদের দিয়ে সই করানো হলেও টাকা দেওয়া হয় না বলে অভিযোগ। টাকা আত্মসাতের অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন হাসপাতাল কর্তৃপক্ষের। তদন্ত করতে গিয়ে দেখা যায় যেটা যে রোগীদের যখন টাকা দেওয়া হয় তখন তাদের সই করিয়ে নেওয়া হয় এবং তাদের মোবাইল নাম্বারটা রেখে দেওয়া হয়। তো সেই মোবাইল নাম্বারের সাথে রোগীর কন্ট্যাক্ট হচ্ছে না এবং মোবাইল নাম্বার কিছু মোবাইল নাম্বার ভুল আছে। আমাদের চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার এইটা প্রপোজ করেন যে আমরা আগামী দিনে আর কোনো টাকা ক্যাশে রোগীদের হাতে দেব না। যখনই ওরা ভর্তি হবে স্বাস্থ্যসাথী স্কিমে তখনই ওদের অ্যাকাউন্ট নাম্বার ডিটেলটা আমরা তুলে নেব। সেই প্রক্রিয়া চালু হয়ে গেছে, আমরা হাতে আর এখন টাকা দিই না। স্বাস্থ্যসাথী প্রকল্পেও কেলেঙ্কারির অভিযোগ। কলকাতা মেডিকেল কলেজের ঘটনা অন্তত সেই রকমই। স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতালে চিকিৎসার পর রোগীরা যখন ছাড়া পান তখন রোগীদের যাতায়াতের খরচ বাবদ 200 টাকা দেওয়া হয়। কলকাতা মেডিকেল কলেজে সেই টাকায় আত্মসাতের অভিযোগ উঠেছে রোগী সহায়কদের একাংশের বিরুদ্ধে এবং এই পুরো ঘটনার পিছনে মেডিকেল কলেজের কর্মীদের একাংশও জড়িত বলে অনুমান করা হচ্ছে। শুনতে মনে হতে পারে মাত্র 200 টাকা। কলকাতা মেডিকেল কলেজে এক মাসে এই বাবদ, এই যে যাতায়াতের খরচ বাবদ স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচ হয় 90,000 থেকে 1 লক্ষ টাকা। পাটিগণিতের হিসেব বলছে বছরে সেই খরচের পরিমাণ অন্তত 10 লক্ষ টাকা। যারা রোগীরা রয়েছেন তাদের একাংশ স্পষ্টই জানাচ্ছেন যে এই যে 200 টাকা করে দেওয়ার কথা এটা তারা জানেনই না, সেই তথ্যটাই দেওয়া হয় না। আর এই অজ্ঞতার সুযোগ নিয়ে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা কলকাতা মেডিকেল কলেজের রোগী সহায়ক কর্মীদের একাংশ আত্মসাৎ করেছেন, এমনটাই অভিযোগ। যে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছেন কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। স্বাস্থ্যসাথী কার্ডটা নেয় ওরা, ওখানে গিয়ে আমি এই কথাটা জিজ্ঞেস করেছিলাম কি এখানে সরকার থেকে তো 200 টাকা দেওয়া হচ্ছে, তো এইসব বলো এইসব টাকা বাকা এখন এখানে কিছু দেওয়া হয় না। মানে আমি ওনাকে আবার জিজ্ঞেস করলাম কেন দেওয়া হচ্ছে না, সরকার তো দিচ্ছে আমাদেরকে। বলে এইসব যদি জানতে হয় তাহলে আপনি স্বাস্থ্য ভবনে গিয়ে যোগাযোগ করুন, ওখানে ওরা সব জবাব দিতে পারবে, আমরা কিছু জবাব দিতে পারবো না, আমাদের কাছে কোনো টাকা অ্যালাউ করা হয়নি। আমরা আবার এইসব বড় বড় মাথার মাঝখানে আমরা করতে চাই না, যেন আমরা চুপচাপ সরে গেলাম, কী করবো আমরা। মানে এবার সরকারের কাছে এই আবেদনই আমরা করতে পারি যে অনেক গরিব লোক এই জিনিসটা ডিজার্ভ করে এই টাকাটা, কিন্তু সে পাচ্ছে না। তো সরকার একটু এই জিনিসটার উপরে নজর দিক যে এই টাকাটা অ্যাকচুয়ালি যাচ্ছে এটা কোথায়। একটা নর্মাল মধ্যবিত্ত ঘরের লোক 200 টাকা মানে নাহলে এই সরকারি হসপিটালে কেউ আসে নাকি এই মানে ট্রিটমেন্ট করাতে, ওদের জন্য 200 টাকা বিশাল ব্যাপার। 6000 টাকা মাস গেলে আমাদের ঘরের একজন ঘর চলে 6000 টাকায়। অভিযোগ কি আপনারা শুনলেন, এই নিয়ে চিকিৎসক সংগঠনের নেতারা কি বলছেন আপনাদের শোনাই। এরকম অভিযোগ বহু ক্ষেত্রে এসছে। আমরা বারবার বলেছি এই সবগুলির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, কিন্তু এটা অত্যন্ত আফসোসের আমাদের স্বাস্থ্য দপ্তর যেরকম বাকি দুর্নীতিগুলির বিষয়ে তারা হচ্ছে যেভাবে পদক্ষেপ করেন না, ক্ষমতাবান লোকটা যখন তার সঙ্গে জড়িত থাকেন, স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও আমরা এটা দেখতে পেয়েছি। তাদের মাধ্যমে এই টাকা ডিসবার্স করা হয়, অর্থাৎ যে রোগী সহায়ক যাদেরকে বলা হচ্ছে, যারা টোটালি হচ্ছে পলিটিক্যাল রিক্রুটমেন্ট, পলিটিক্যাল পার্টি দাদাদিদেরকে ধরে যারা এই পদে আসে, তাদের মাধ্যমে এইভাবে টাকা ডিস্ট্রিবিউশনের যে পদ্ধতি সেটা করাই হচ্ছে। আমরা মনে করি যে এই ধরনের দুর্নীতিগুলো চলতে পারে, কিছু লোকের পকেট ভরিয়ে দেওয়া, এটার জন্যই কিন্তু এটা করা হচ্ছে বলে আমরা মনে করি। এই ঘটনায় বিরোধী দলের নেতারা কি বলছেন শুনুন। 200 টাকা স্বাস্থ্যসাথী কার্ডে রাখা হয়েছে ওটা কাটমানি হিসেবে তৃণমূলের নেতাদের ভোগ করার জন্য, এবং যথাযথভাবে তার ব্যবহার হচ্ছে। কে বলছে পাচ্ছে না? নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখুন, স্থানীয়ভাবে এই কাণ্ড যারা করছে কোনো না কোনো তৃণমূল নেতাদের পকেটে এই টাকা ঢুকছে। দিবে কেন? তার তৃণমূল পকেটের গাড়িতে ফ্ল্যাট তৈরি হবে কি করে? চুরি হবে, সবই চুরি হচ্ছে এখানটায়। স্বাস্থ্যসাথী কার্ডে আমি বিশ্বাসী নয়,
আমার বিশ্বাস হচ্ছে ব্লক হসপিটাল, জেলা হসপিটালগুলোকে উন্নত মানের করা, জেলায় জেলায় SSKM, আরজিকর, আপনার মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন, এই ধরনের বড় বড় হসপিটাল জেলায় জেলায় তৈরি করা। স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সমস্যার সমাধান করা যায় না আর যাবেও না। যদি স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটাতে চাই তাহলে দরকারই হচ্ছে কি জেলা লেভেলে আরজিকরের মতো, পিজি হসপিটালের মতো, NRS এর মতো বড় হসপিটাল তৈরি করা। এটা প্রশাসনিক বিষয়, যে যে জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে প্রশাসন নিশ্চয়ই তৎপরতার সাথে দেখবে, কারণ এই স্বাস্থ্যসাথী সারা দেশের জন্য একটা রোল মডেল। ভারতবর্ষের আর কোথাও কোনো রাজ্যের কোনো প্রকল্পের মধ্যে দিয়ে 100% মানুষকে বিনামূল্যে 100% স্বাস্থ্য পরিষেবা দেওয়া বা স্বাস্থ্যসাথীর মতো কোনো প্রকল্পের মধ্যে দিয়ে মহিলাদের সশক্তিকরণ, বাড়ির মহিলাদের নামে হেলথ কার্ড করে দেওয়া, এটা ভারতবর্ষে আর কেউ করে দেখায়নি। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে। একদিকে সরকারি হাসপাতালে যখন স্বাস্থ্যসাথী প্রকল্পে টাকা তছরূপের অভিযোগ উঠছে, সেই সময় দাঁড়িয়ে এক নেতার কারসাজিতে লক্ষ্মীর ভান্ডার নাকি বদলে যাচ্ছে বিধবা ভাতায়। তৃণমূল নেতার কেরামতিতে জীবিত স্বামী, নথিতে মৃত। শাসক নেতার কারসাজিতে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেও মিলল বিধবা ভাতা। স্বামী বেঁচে কিভাবে ডেথ সার্টিফিকেট ইস্যু? স্বামীর ডেথ সার্টিফিকেট কোথা থেকে পেল সরকার? নেতার কারসাজি জানতই না নদিয়ার দুই পরিবার। 2 বছর পর পুলিশি হস্তক্ষেপে অ্যাকাউন্টে বিধবা ভাতা ঢোকার বিষয়টি জানল পরিবার। ভিডিওর নির্দেশে এখন কিভাবে একসঙ্গে এতগুলো টাকা ফেরত দেওয়া যাবে ভেবেই ঘুম উড়েছে পরিবারের। অথচ যে তৃণমূল নেতা 3000 টাকার বিনিময়ে এই কাজ করলো তার কোনো খোঁজ নেই। নদিয়ার শান্তিপুর শহরের 21 নম্বর ওয়ার্ডের বিশ্বসুখ পল্লীর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতার নামে শান্তিপুর থানায় অভিযোগের ভাবনা পরিবারের। যে দেখি কি এরকম 14,000 টাকা ঢুকে আছে, তাই 13,000 টাকা আমি তুলেছি। আমি জানি না ওটা কিছু, তো আমি ভাবছি কি ওইটা হলো একসাথে টাকাগুলো জয়েন হয়ে আমার এই অ্যাকাউন্টে ঢুকেছে। জানতেন না এর আগে? না, তার আগে আমি জানতাম না। তাহলে আপনার কি মনে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার করার জন্য কাগজ দিলেন, হয়ে গেল বিধবা? হ্যাঁ হ্যাঁ, তখন আমি জানতে পারলাম যে আমাকে বিধবা ভাবে ধরো, উনি তো ছবি করছে। তো সেক্ষেত্রে কি এখন কি চাইছেন? এখন কি চাইছেন? এখন বলো যে আমার এটা কেটে দিন। এটা কেটে দিতে চাই, যে এর জন্য আমি ভিডিও গিয়েছিলাম যাতে বইটা এই বিধবাটাটা কেটে যায়। এই ভাতাগুলো একজনের আইডেন্টিটি কার্ড অথবা আধার কার্ড নেওয়া হয়েছে, আর একজনের ছবি আর একজনের অ্যাকাউন্ট। এ ব্যাপক দুর্নীতি আমাদের শান্তিপুর ব্লকে, ব্যাপক দুর্নীতি। এবং দেখা যাচ্ছে বার্ধক্য ভাতার আবেদন করেছে বা লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করেছে, তাকে বিধবা ভাতা দিয়ে দিয়েছে। এবার সে তো আর জানেন না তার টাকা ঢুকছে, তিনি জানেন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন অথবা বিধবা ভাতা পাচ্ছেন। এবার দেখা যাচ্ছে পরে ভিডিও টাকা ফেরত চাইছে। এটা যে বেনিফিশিয়ারি তারও সমস্যা হচ্ছে। দল এখন সবাই করে সেইভাবে, যে একদম উপর নেতৃত্ব বা ওয়ার্ডের নেতৃত্ব দেওয়া সেরকম কিছু নয়। হয়তো কোনো এক সময় মিশেছে, এখনও হয়তো সময় থাকে নেই, তবে আমি যতদূর জানি নিজের কাজেই ব্যস্ত, ইদানিং কোনো পার্টির সাথে খুব একটা সংস্রব নেই। কিন্তু যারা করলো লক্ষ্মী ভাণ্ডার বলে তাদের থেকে অ্যাপ্লিকেশন নিল, তাদের লক্ষ্মী ভাণ্ডার হলো না, অথচ তারা সধবা ব্যক্তি, মহিলা, কিন্তু তারপরে তাদের বিধবা ভাতা হয় কী করে? চোখ রাখা যাক মালদার তৃণমূল নেতা খুনের খবরে। দুলাল সরকার খুনে আরো জোরালো হচ্ছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। মালদা তৃণমূলের জেলা সহ সভাপতি খুনে এবার গ্রেফতার দলেরই টাউন সভাপতি। লাগাতার 22 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে। গ্রেফতার দলেরই অপর এক কর্মী স্বপন শর্মা। রাজনৈতিক জমি দখলের কারণেই কি খুন হলেন দুলাল সরকার? মালদা শহর তৃণমূলের সভাপতিকে রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ। গত 2রা জানুয়ারি তৃণমূলের মালদা জেলা সহ সভাপতি দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। এ নিয়ে এখনো পর্যন্ত বিহারে 2 দুষ্কৃতী, 4 তৃণমূল নেতাকর্মী সহ মোট 7 জন গ্রেফতার হলো। দুলাল সরকার খুনের ঘটনায় সন্দেহে তৃণমূলের একাধিক নেতা
খোদ নরেন্দ্রনাথকেই সন্দেহ ছিল নাকি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর? দুলালকে মারবই বলেছিলেন নরেন্দ্রনাথ, দাবি করছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ। যে স্বপন শর্মা এর শৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার। শৈলেন সরকার যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাতো। এবং স্বপন শর্মা একটা মার্ডার কেসে আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল। আমার বন্ধু মারা গেছে, আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল, এলাকায় গুলি করেছিল, বাস গাড়িতে গুলি করেছিল, বোম মেরেছিল। সব ব্যাপারে তখন মমতাদি কিন্তু আসতেন এবং দেখতেন। এবং এই স্বপন শর্মা একটা কেসে কনভিকশন হয়েছে, হাইকোর্টে ও বেলে আছে। এবং স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়েছে। এটা দল বলবো না, নন্দুর দল বলবো না, এটা দলের বাইরে করেছে ওরা, এটা দলের এটা কোনো ব্যাপার নাই। এদিকে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তিনি কি বলছেন? তিনি বলছেন দুলানকে মারবেন নরেন্দ্রনাথ। আগেই যদি একথা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানতেন তাহলে পুলিশকে জানাননি কেন? কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন তিনি আগে থেকেই জানতেন যে নন্দু তিওয়ারি নাকি বলেছিলেন যে দুলাল সরকারকে দেখে নেবেন। যদি উনি জানতেন আগে থেকে তাহলে পুলিশকে কিন্তু আগে থেকে বলা উচিত ছিল। এবং যেহেতু বাবলা কাউন্সিলর ছিল, উনি পৌরপিতা, তো ওনার কাউন্সিলরের নিরাপত্তা তো ওনার দায়িত্বের মধ্যেই পড়ে। মানে তারা পুলিশকে জানানো বা সকলকে জানানো উচিত ছিল। আমার মনে হয় সেটা আগে করলে মনে হয় ভালো হতো। এবার নতুন ভূমিকায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এতদিন ব্রাত্য বসুকে দেখা গিয়েছে নাট্যকার ও অভিনেতার ভূমিকায়। এবার ছাত্র সপ্তাহ উদযাপনের শেষ দিনে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে দেখা গেল গায়কের ভূমিকাতে। এডুকেশন মিনিস্টার ব্রাত্য বোস খোদ নাটক করে, সিনেমা করে, গান করে, কবিতা বলে, অনেক কিছুই করে। তার কাছ থেকে তুমিও রবীন্দ্রসঙ্গীত গাও না? কিছু না থাকলে স্টকে এটা তো থাকেই। দিদিকে প্রণাম। আমাকে একবার আমি আমার এক বন্ধুকে একবার বলেছিলাম, তোমাদের জন্য বলি, যে সে আমায় বলেছিল তুমি আমার একটা গান গিয়ে শোনাবে। আমি তাকে বলেছিলাম বলো, তাতে সে আমার পর এত রেগে যায়, তারপর সে কোনোদিন কথা বলেনি। আমার অবস্থা যে গান তো গাইতে পারো না, গান বলবো না। ইন্দ্রনীল খুব সুন্দর গাইলো, পরের লাইনগুলো আমার সঙ্গে একটু সাথ দেবে কি? তাহলে একটু গাইতে পারি তোমার সঙ্গে গলা মেলাতে পারি। আচ্ছা যাও। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, তারপর বাস থেকে তুমি যবে নামতে একটি কিশোর ছেলে, এক জোড়া কিশোর ছেলে, আচ্ছা এক জোড়া কিশোর ছেলে, তারা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনোদিন ভাবতে? মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হয় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। দীপি জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা তুমি রেখেছি। ও পাখি সে তো আসনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের গান যেথা বুনেছি। অনুভ্যাসের ফোনে চচ্চর করছে। তোমাদের সবার জয় হোক। আর দিদির জন্য সবাই বলো লং লিভ দিদি। 13 বছর আগে ট্রোলিং এর জবাব এবার দিলেন দেব। 2011 সালে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে পাগলু ডান্স গাইতে চাননি, দর্শকদের চাপে গাইতে হয়েছিল, দাবি করছেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। এখন এবার দেব। প্রথমে দিদিকে প্রণাম, আর নতুন বছরে অনেক অনেক। এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে। আমার এখনো মনে আছে 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি তখন বুঝিনি কে এই জায়গা এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনোদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি, কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। তো আজকে আবার সেই দিনটা, কিন্তু আমি গান গাইতে পারবো না, কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে। একটা গানা কোনটা? ওটা খুব ভালো গাছ, কে তুমি নন্দিনী। আমি কবে গেয়েছিলাম? গেয়েছিস আমাকে।
আমি ওকে গাইতে বলো, কে তুমি? নন্দিনী। হ্যাঁ, নন্দিনী তো এখানে বসে আছে। নন্দিনী বসে আছে। তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে। এই ফলস মারছে, ফলস মারছে। যদি আরেকবার সুযোগ পাই জীবনে, আবার কোনো পাতা যদি পিছনে গিয়ে খুলতে চাই, তাহলে বিশ্বাস করুন আমি আমার এই স্টুডেন্টস লাইফটাকে খুঁজে পেতে চাই। কারণ এই একটা সময় যেখানে সত্যি আমরা ভাবি কে কি হতে চাই। মাঝে মাঝে রাগ হয় টিচারদের উপর, মাঝে মাঝে রাগ হয় গার্জেনদের উপর, কেন বলে আমাদেরকে হোমওয়ার্ক করতে, কেন পড়াশুনো। কিন্তু বিশ্বাস করুন আজকে দাঁড়িয়ে বুঝতে পারি যে সত্যি যদি আরেকটু মন দিয়ে পড়াশোনাটা করতাম, সমাজে একটা ভালো মানুষ হতে পারতাম। অনেক ন্যাকামো করেছেন উনি। ওনার এই ন্যাকামোতে বাংলার মানুষ এবং ঘাটালের মানুষ তাদের কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয়নি। ন্যাকামো বন্ধ করে সোজাসুজি ওনার বলা উচিত যে ওনার কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ড কালীঘাটে বন্ধক রাখা হয়েছে, ফলে কালীঘাট যেভাবে পরিচালনা করবে ওনাকে পরিচালিত হতে হবে। তাতে ওনার আত্মসম্মান থাকলো কি থাকলো না সেটা বিচার্য বিষয় না। উনি একজন চলচ্চিত্র জগতের মানুষ, উনি নিশ্চিত করে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা, উনি একজন জনপ্রিয় নায়ক। সুতরাং এই ধরনের জনপ্রিয় ব্যক্তিত্ব, চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব যখন কোনো অনুষ্ঠান মঞ্চে ওঠে, সেই অনুষ্ঠান মঞ্চের সামনে যারা দর্শক থাকে তার অনেক সময় অনেক রকম আবেগতাড়িতভাবে তাদেরকে আবদার থাকে, অনুরোধ থাকে, উপরোধ থাকে। সেই অনুরোধ বা উপরোধে সাই দিয়ে অনেক সময় হয়তো এই ধরনের ব্যক্তিত্ব কিছু পারফর্ম করে থাকেন, এবং এটা তিনি যেটা বলেছেন এটা তার কথাকে আমি মান্যতা দিচ্ছি।